মাইলস্টোন অনলাইনে তোমাদের স্বাগত। আজকে রাখি বন্ধন উৎসব, সবাইকে শুভ রাখি বন্ধন। আজকে তোমাদের ডব্লিউপি এবং কেপি এক্সামের যে কিছু উপযোগী অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি। তারা চলে আসো 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কে বলা আছে এ প্রতি 3 মিনিটে 4 লিটার জল ভরতে পারে এবং বি প্রতি 4 মিনিটে 3 লিটার জল ভরতে পারে। তারা একত্রে 10 লিটার জল ভরতে কত সময়? তা এই জাতীয় অঙ্কগুলো খুব ইজি টাইপের অঙ্ক। কীভাবে করি দেখো। এ প্রতি 3 মিনিটে 4 লিটার জল ভরে আর বি প্রতি 4 মিনিটে 3 লিটার জল ভরে। তাই এরকম যখন সময় আলাদা থাকবে তখন আমাদের ফার্স্ট কাজ হবে সময়টাকে সেভ করা। 3 আর 4-এর লসাগু কত? 12। 3কে 4 দিয়ে গুণ করলে 12 হয়, 4কে 3 দিয়ে গুণ করলে 12 হয়। যেহেতু 3-এর সাথে এই 4 ব্যালেন্সে ছিল, তাই একে 4 দিয়ে গুণ করেছি, মানে একেও আমি 4 দিয়ে গুণ করবো, কত হবে? 16। আর এই 4কে 3 দিয়ে গুণ করেছি, মানে একেও আমি 3 দিয়ে গুণ করবো, 3 3 9। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যখন দুজনে একসাথে কাজ করবে টোটাল 12 মিনিট টাইম নেবে। 12 মিনিটের মধ্যে এও করছে বিও করছে, এটা টোটাল 12 মিনিট টাইম গেল। কিন্তু জল ভরলো কতটা? 16 আর 9 25 লিটার। অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখবো যে 25 লিটার জল ভরে 12 মিনিটে। কিন্তু আমাদেরকে ভরতে বলেছে তারা একত্রে 100 লিটার জল ভরতে কত সময় নেবে। তাহলে আমাদের এখানে 25 লিটার হিসাব দেখছি, তাহলে 25 থেকে 100 লিটারে যেতে গেলে কত গুণ করতে হবে? 4 গুণ। তাহলে এই সময়টাকে এটাকেও আমরা 4 গুণ করে দেবো। 4 12 48 মিনিট সময় লাগবে দুজনে যদি একত্রে ভরে। এটা আমাদের 2 নম্বর কোশ্চেন। 9547 গুণ 9545 এর সাথে এই যে গুণফলটা দেখা যাচ্ছে, এই যে একটা গুণফল দিয়ে রেখেছে বড় ডিজিটের, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তা এই জাতীয় অঙ্কের শর্টকাট ট্রিক্স খুবই ইজি। অ্যাকচুয়াল কী করতে হয়, এই যে দুটো সংখ্যার যে ডিফারেন্স 9547 আর 9545, এই 9547 আর 9545 এর যে ডিফারেন্স মানে 2, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসে। কিন্তু কেন হবে, কেন হবে এটা আমাদের জানা প্রয়োজন, ঠিক আছে? তা দেখো এটা অ্যাকচুয়াল প্রসেসটা কি। অ্যাকচুয়াল প্রসেস হলো এই 9547, আমি লিখি এটা 9547 ইন্টু 9545। এর যে মধ্যবর্তী সংখ্যা সেটা কি? এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে 9546। তাহলে আমি এইটাকে লিখবো 9546 প্লাস 1, মাঝখানে গুণ আছে গুণ দিই। আর এইটাকে লিখবো 9546 মাইনাস 1। এই 46 থেকে মাইনাস 1 করে 45, 46 থেকে 1 যোগ করলে 47। তাই এইটা এরকমভাবে লেখার কারণ কি, এটা দেখাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ এটার ফর্মুলা কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটার ফর্মুলা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ আর বি কে, এখানে এ আর বি হচ্ছে 9546 এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি হচ্ছে 1 স্কোয়ার। এইবার আমাদেরকে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তা আমি এখানে দেখতে পাচ্ছি 1 স্কোয়ার মানে একই হয়, তাহলে এখানে -1 আসবে। আমি যদি এর পাশে একটা এক্সট্রা 1 যোগ করে দিই, তাহলে এই 1 স্কোয়ার মানে 1, আর এই 1, এই দুটো প্লাসে মাইনাসে কেটে যাবে। তাহলে যেই সংখ্যাটা পড়ে থাকবে সেটা একটা পূর্ণবর্গ রূপেই আছে। যেই সংখ্যাটা রয়েছে তার মাথায় স্কোয়ার মানে পূর্ণবর্গ রূপে আছে। অর্থাৎ এটাকে পূর্ণবর্গ করার জন্য এই -1টাকে কাটাতে হলো, আর তার জন্য একটা +1 এক্সট্রা অ্যাড করতে হলো। তাহলে আমাদের অ্যান্সার হবে ক্ষুদ্রতম সংখ্যা যদি 1 যোগ করি তাহলে সেটা পূর্ণবর্গ। এটা আমাদের নেক্সট অঙ্ক 3 দাগ। 3 দাগের অঙ্কটা খুব পপুলার অঙ্ক, এটা মাঝে মধ্যে এক্সামে দেখা যায়। একই স্থান থেকে দুটি বন্দুক থেকে 10 মিনিট 30 সেকেন্ড অন্তর দুটি গুলি ছোড়া হয়। দুটো যে গুলি ছুড়লাম সেই গুলির শব্দ দুটো যে উৎপন্ন হলো, সেই শব্দ দুটো উৎপন্ন করা হলো 10 মিনিট 30 সেকেন্ড অন্তর। এইবার আমি যদি এখান থেকে দুটো গুলি 10 মিনিট 30 সেকেন্ড অন্তর দুটো গুলির আওয়াজ তৈরি করি, তাহলে একটা নির্দিষ্ট দূরত্বে কোনো যদি একটা ব্যক্তি দাঁড়িয়ে থাকে, স্টিল দাঁড়িয়ে থাকে, তাহলে সে কিন্তু ওই আওয়াজ দুটো 10 মিনিট 30 সেকেন্ড পরেই শুনতে পাবে। কিন্তু ওই ব্যক্তি যদি ওখানে দাঁড়িয়ে না থেকে আমার দিকে ধীরে ধীরে অগ্রসর হয়, তাহলে কিন্তু যে সময় পরে দুটো গুলির আওয়াজ শুনতে পাচ্ছিল তার থেকে কম সময় শুনে ফেলবে, কারণ ও তো আমার দিকে এগিয়ে আসছে। ফলে শব্দের আওয়াজটা ও আরও আগে শুনে ফেলবে। সেটাই বলেছে
যে সেই দিকেই গতিশীল এক ব্যক্তির গুলির আওয়াজ দুটি 10 মিনিটের ব্যবধানে শুনতে পাবে। অর্থাৎ অ্যাকচুয়াল গুলির আওয়াজের ব্যবধান হচ্ছে 10 মিনিট 30 সেকেন্ড, কিন্তু ব্যক্তি যেহেতু এগিয়ে আসছিল, আমার দিকে এগিয়ে আসছিল, তাই ওটা 10 মিনিট পরে শুনতে পেলো, 10 মিনিটের ব্যবধানে শুনতে পেলো। তাহলে এই 10 মিনিট 30 সেকেন্ড থেকে 10 মিনিটটা আলাদা হয়ে গেল, তাহলে বাকি পড়ে থাকলো, এখানে 10 মিনিট লিখে থাকতে হবে, বাকি পড়ে থাকলো কত, 30 সেকেন্ড। এটা তাহলে এক্সট্রা পড়ে থাকলো, যেহেতু এটা সেকেন্ডে আছে তাই এটাকে আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে। মিনিটকে সেকেন্ড করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়, 60 দিয়ে। অর্থাৎ এইটা হয়ে যাবে 600 সেকেন্ড আর এইটা 30 সেকেন্ড। এই দুটো মিলেই এই 10 মিনিট 30 সেকেন্ড টোটাল সময়টা সেটা কাউন্ট করছে। অর্থাৎ এই সময়টাকে আমরা দুটো পার্টে ভেঙে দিলাম, 10 মিনিট পরে শুনেছে, তাহলে বাকি থাকে 30 সেকেন্ড, সেটাকে আলাদা করি। এইবার যদি আমরা অনুপাতে আছে, সেকেন্ড সেকেন্ড আমরা মুছে দিই, সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল হয়ে গেল, শূন্য শূন্য আমরা ক্যান্সেল করে দিই। 3 দিয়ে যদি এটা কাটি, এটা হবে 20, আর এখানে কিছু নেই মানে 1, অর্থাৎ 20:1। এই যে 20:1, এটা কাদের গতিবেগ, একটা হচ্ছে শব্দ যাচ্ছিল শব্দের গতিবেগ, আরেকটা হচ্ছে যে ব্যক্তি হেঁটে আসছিল তার গতিবেগ। এবার তোমরা বলো যে শব্দ আর ব্যক্তির মধ্যে কার গতিবেগ বেশি, নিশ্চয়ই শব্দের গতিবেগ বেশি। অর্থাৎ এই 20টা হয়ে যাবে হচ্ছে শব্দের গতিবেগ, আর এই একটা হয়ে যাবে ব্যক্তির গতিবেগ। এবার এখানে আমাকে বলেছে যদি শব্দের গতিবেগ 330 মিটার পার সেকেন্ড হয়, অর্থাৎ আমাদের শব্দ এখানে কত বেরিয়েছে 20, আর সেইটা মানেই বলেছে 330। এই যে 20 মানেই 330, তাহলে আমাদের বলেছে ব্যক্তির গতি কত, মিটার পার সেকেন্ডে আনতে বলেছে, এখানে মিটার পার সেকেন্ড লেখা বলছে, মিটার পার সেকেন্ডে কত হবে। তাহলে আমরা আমাদের এখানে যেটা মিটার পার সেকেন্ড আছে এটা, তাহলে এটা আমাদের মিটার পার সেকেন্ড আনলেই হয়ে যাবে। তাহলে এটা মানে কত, তাহলে এখানে যদি আমরা করি, এই শূন্য শূন্য কেটে দিলাম, 2 দিয়ে 33কে ভাগ করলে কত হয়, 16 দুগুণ 32, মানে 16.5। তাহলে এইটা থেকে আমাদের হিসাব 16.5 গুণ। তাহলে এককেও যদি আমরা 16.5 গুণ করে দিই, তাহলে আমাদের ব্যক্তির গতিবেগ বেরিয়ে যাবে 16.5। কিসে আসলো, মিটার পার সেকেন্ড। আমাদের অ্যান্সার মিটার পার সেকেন্ডে চেয়েছে, তাই আমরা এটাও মিটার পার সেকেন্ডে দেবো। যদি বলা হয় এটা কিলোমিটার পার আওয়ারে বার করতে, তাহলে এই গতিবেগটাকে 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার পার আওয়ার বেরিয়ে যাবে, কিন্তু যেহেতু মিটার পার সেকেন্ডে আছে তাই আমরা মিটার পার সেকেন্ডে। নেক্সট অঙ্ক 4 দাগের অঙ্কটা দেখো। এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করে, যদি সে তার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য দুটোই, কেনা দাম আর বিক্রি দাম দুটোই 25 টাকা করে কম করে, তাহলে তার লাভের হার 5% বৃদ্ধি পায়। অর্থাৎ প্রথমে আমার 10% লাভ হচ্ছে, এই 10% লাভ মানে কি, 10% লাভ, শূন্য শূন্য কাটলে 1/10 অংশ লাভ, একটা গেল। আর পরে এই লাভের হারটা 5% বৃদ্ধি পেয়েছে, 10-এর উপরে 5 বাড়লে কত হবে, 15%। তাহলে 15%, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, অর্থাৎ 3/20 অংশ। অর্থাৎ প্রথম যে 10% লাভ ছিল তার জন্য 1/10 অংশ, আর পরে যে আরো 5% বেড়ে গেছে তার জন্য 3/20 অংশ। অর্থাৎ এটার মানে কি, তাহলে এটা সিপি কেনা দাম, এটা এসপি বিক্রি দাম। প্রথমে 1/10 অংশ লাভ হচ্ছিল, মানে কি 10-এ 1 লাভ, মানে আমার কেনা যদি করে 10 টাকা, আমি 1 টাকা লাভ করব, বিক্রি করবো 11 টাকা, 1 নম্বর গেল। আবার সেকেন্ড কেসে কি হচ্ছে, 20-তে 3 লাভ, অর্থাৎ আমার কেনা দাম যদি পড়ে 20 টাকা, আমি 3 টাকা লাভ করবো, 20-তে 3, মানে আমার বিক্রি হবে 23 টাকা। এইবার এখানে দেখো সিপি 10 ছিল 20 হয়ে গেছে, মানে বেড়ে গেছে, কিন্তু এখানে তো বলা হয়েছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 25 টাকা কম করলে, কিন্তু এখানে তো বেড়ে গেছে, এখানেও বেড়ে গেছে, তাহলে কি কেস, এরকম যখন প্রবলেম আসবে, মানে আমাদের লেখার সাথে অঙ্কের ডিজিট যখন খাপ খাবে না, তখন আমরা কি করবো, একটা সামঞ্জস্য আনতে, এই 20 আর 23-এর মধ্যে গ্যাপ কত, 3, তাহলে এইটাকে আমরা 3 দিয়ে গুণ করব। আর 10 আর 11-র মধ্যে গ্যাপ কত, 1, তাহলে এইটাকে আমরা 1 দিয়ে গুণ করব। এইবার দাগটা নিই, 3 দিয়ে 10-কে গুণ করলে 3×10 30, 3 দিয়ে 11-কে গুণ করলে 3×11 33, 1 দিয়ে 20-কে গুণ করলে 20-1-কে 20, 23-কে গুণ করলে 23-1-কে 23। এইবার দেখো এইখান থেকে 30, এবার দেখো কমে গেছে, আগের বার যেটা কমেনি এবার কমে গেছে, এই সামঞ্জস্যটা করার জন্য 30 থেকে 20 কত কমলো, 10, 33 থেকে 23 কত কমলো, 10, অর্থাৎ টোটাল আমাদের হিসাবে 10 ইউনিট করে কমে গেছে। কি কমেছে, ক্রয় মূল্যও কমেছে, বিক্রয় মূল্যও কমেছে। কয় ইউনিট করে, 10 ইউনিট করে, আমাদের হিসাবে 10 ইউনিট, কিন্তু ওদের হিসাবে 25 টাকা। তাহলে আমাদের 10 ইউনিট মানেই হচ্ছে 25 টাকা, আমাদের 1 ইউনিট মানে হচ্ছে 25/10 টাকা।
আমাদেরকে বলেছে বস্তুটির ক্রয় মূল্য কত, তার ক্রয় মূল্য আমরা এখানে কত পেয়েছি, এইগুলোকে তো গুণ করে দিয়েছি, বলে এগুলোর তো আর কোনো ভ্যালু নেই, এগুলো তো গুণ করে দিয়েছি, বলে এগুলোর ভ্যালু নেই। তাহলে ক্রয় মূল্য কত, 30, প্রথমে 30 ছিল, অর্থাৎ 30 ইউনিটের ভ্যালু আমাদের বার করতে হবে। 25/10 ইন্টু 30, 10 দিয়ে এটা কাটলে 3, 3 25 75 টাকা আমাদের ক্রয় মূল্য। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 5 দাগ। 5 দাগের অঙ্কটা একটু মন দিয়ে ফলো করবে। দুটি সমপরিমাণ অর্থ, সমপরিমাণ অর্থ মানে এর পরিমাণ যা হবে এটার পরিমাণও তাই হবে। মনে করো এটা 10, এটা 10। এই অর্থটা 6% আর 10% সরল সুদের হারে ধার দেওয়া হয়। আর এখানে বলে দিয়েছে যে এবং প্রতি ক্ষেত্রে 1105 টাকা সুদাসল পাওয়া যায়। সুদাসলটাও সমান, সুদ যোগ আসল সমান সমান সুদাসল। তাহলে আসল যদি আমার সমান হয় আর সুদাসল সমান করতে গেলে তাহলে সুদটাকেও আমাদের সমান রাখতে হবে, আসলটা তো আমাদের সমান, কারণ এখানে বলে দিয়েছে সমপরিমাণ অর্থ। আর এখানে বলেছে যে প্রতি ক্ষেত্রে 1105 টাকা সুদাসল, মানে সুদাসলটাও সেম। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে সুদটাও আমাদের সেম হবে, তাই তো? তাহলে সুদ যদি সেম হয় তা সরল সুদের ফর্মুলা কি? সরল সুদের ফর্মুলা হচ্ছে আই ইকুয়াল টু PTR/100। এই যে আই মানে ইন্টারেস্ট, আর সেই আই এর ভ্যালু কত, PTR/100, এইটা। এই ফর্মুলায় আমরা বসাবো। তা দুটি সমপরিমাণ অর্থ 6% আর 10% হয়, তাহলে পি, প্রথমে যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা তো আমরা জানি না, সেই অ্যামাউন্টটা কি মনে করি পি। আচ্ছা, টাইম কত? টাইম এখানে বলে দিয়েছে একটি অর্থ অপর অর্থ থেকে 2 বছর বেশি সময়, মানে একটা টাকা যদি আমি টি বছরের জন্য রাখি তাহলে দ্বিতীয় টাকাটা আমি বা প্রথম টাকাটা আমি 2 বছর এক্সট্রা, মানে T+2। অর্থাৎ এখানে টাইম হচ্ছে যদি টি বছর নর্মালে লাগে তাহলে T+2, কারণ এখানে আমাদেরকে বলেছে 2 বছর বেশি সময়ের সময় লাগে। তাহলে PTR, আর মানে কত, এটা 6%, যেহেতু পার্সেন্টেজটা কম তাই সময়টাকে আমি বাড়িয়ে দিয়েছি /100। এটা একটা কেস। আবার সেকেন্ড কেসে কি হবে, দ্বিতীয়টা যেটা, ওখানে আসল আমি পি ধরি আর এখানে টাইম কত, এখানে টি ধরি, কারণ এখানে টি, এটা 2 বছর বেশি ছিল বলে T+2, আর এখানে সুদের হার কত, 10%/100। তাহলে এই যে এই ফর্মুলাটা আমরা বসিয়েছি, এটা একটা কেস, এটা একটা কেস। যেহেতু আমি একটু আগে দেখালাম যে সুদ সমান হবে, তাহলে এই দুটো ইকুয়াল। এখান থেকে 100 100 ক্যান্সেল, পি পি ক্যান্সেল, আচ্ছা এটাকে একবারে করে দিই, 6 গুণ করি 60 প্লাস 6 দুগুণ 12, এটা সমান সমান ওটা 10T। পরের লাইন, এই 60কে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে 10 থেকে 6টা টি মাইনাস হয়ে গিয়ে 4টে টি পড়ে থাকবে, এপাশে 12 পড়ে থাকলো, 4 দিয়ে এটা কাটলে কত হবে 3। অর্থাৎ টাইমটা কত হলো, টি ফর কি টাইম, টাইম হচ্ছে 3 বছর, টাইম হচ্ছে 3 বছর। এটা আমাদের সময় আসলো, কিন্তু সময় আমাকে বলেছে কত টাকা রাখা হয়েছিল, মানে আমাদের আসল বার করতে হবে। তাই এইটাতে বসালেও হবে, এইটাতে বসালেও হবে, এটা যেহেতু ইজি তাই আমি এটাতে বসাচ্ছি। নেক্সট স্টেপ ফলো করো। নেক্সট স্টেপ কি হচ্ছে, এইটাতে বসিয়ে ডাইরেক্ট করতে পারি, কিন্তু একটা নতুন ট্রিক্স দেখো। যেহেতু টাইম 3 বছর, এই 3 বছরে 10% করে, এই 10% আছে, এই 10% সেকেন্ডটা 10% করে, অর্থাৎ এটাকে আমি এইভাবে লিখতে পারি। আমি যদি এই 10%-এর মানে কি, আমি যদি 100 টাকা 1 বছর ব্যাংকে রাখি তাহলে 10 টাকা সুদ পাবো, এটাই তো 10%। কিন্তু আমি রেখেছি কত, 3 বছর, তাহলে 1 বছরের জন্য যদি 10 টাকা এক্সট্রা পাই, 3 বছরের জন্য 30 টাকা এক্সট্রা পাবো। তাহলে এখানে 30 টাকা, 100 টাকা 3 বছর রাখলে আমি কত পাবো, 30 টাকা এক্সট্রা পাবো। তাহলে 100 টাকা রেখে 30 টাকা এক্সট্রা পেলাম, আমার সুদাসল কত হলো, 130। সুদাসল, এটা খেয়াল রাখতে হবে, সুদাসল, কারণ ওরা কিন্তু বলেছে প্রতি ক্ষেত্রে 1105 টাকা সুদাসল হচ্ছে, যেহেতু ওরা সুদাসল বলেছে তাই আমিও সুদাসল বার করেছি। তাহলে আমাদের হিসাবে 130, কিন্তু ওদের হিসাবে কত, 1105। 130 থেকে এই 1105, এটা কত গুণ, 130 থেকে 1105, কারণ এটা আমাদের সুদাসল, এটা ওদের সুদাসল। তাহলে 130 মানে 1105, 100 মানে কত, এইটা মানে আমাদেরকে বার করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম, করে দিই, কত গুণ আমি ডাইরেক্ট ভাবতে পারছি না, তাই আমি এখানে করি 130 মানে 1105, তাহলে 100 মানে কত, 100 বার করা মানে কি বেরোচ্ছে, আসল বেরোচ্ছে। একটা শূন্য একটা শূন্য কাটি, এটা দিয়ে এটা কাটলে কি হবে, 85, 85 ইন্টু 10 সমান সমান কত হবে, 850 টাকা। এটা কার ভ্যালু বার করলাম, এই যে 100 ভ্যালু, অর্থাৎ এইটা হয়ে যাবে আমাদের নির্ণয় আসল। তো প্রতি ক্ষেত্রে আমরা 850 টাকা করে জমা দিচ্ছি।
এই সিরিজ তোমাদের কন্টিনিউ চলতে থাকবে, ডব্লিউপি এবং কেপি কনস্টেবল এসআইয়ের এই সিরিজ কন্টিনিউ চলতে থাকবে। এর পরের ভিডিওটা তোমরা এরপর থেকে কন্টিনিউ করবে। এই সিরিজের অঙ্কগুলো যদি তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হয় তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।